ওয়েলকাম টু সায়েন্স গামা। এখন তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ম্যাথমেটিক্সের 1 এবং 2 মার্কসের শুধুমাত্র সলিউশানগুলো দেখানো হবে পেজ নম্বর 241 এবং 242-এর। তো তোমরা যদি এবিটিএ টেস্ট পেপারের মাধ্যমিকের সলিউশন চাও তাহলে অবশ্যই সায়েন্স গামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্টে জানাও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখো, একের দাগে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান রয়েছে 1। তো প্রথম প্রশ্ন দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? অপশন এতে রয়েছে 5%, অপশন বিতে রয়েছে 10%, অপশন সিতে রয়েছে 15% এবং অপশন ডিতে রয়েছে 20%। তো দেখো, প্রথমে ধরে নিচ্ছি আসল হচ্ছে x টাকা, তাহলে সুদটা হচ্ছে x টাকা এবং আমাদেরকে দেওয়া আছে দেখো সময় হচ্ছে 10 বছর। তাহলে আমাদেরকে এখন সুদের হার নির্ণয় করতে হবে। অতএব নির্ণেয় সুদের হার সমান আই সমান PTR/100 টাকা। সেই সূত্র অনুসারে আমরা পেয়ে যাব R% সমান 100 × x/x × 10। সেখান থেকে দেখো কাটাকাটি করলে শুধুমাত্র 10% পড়ে থাকবে, অর্থাৎ অপশান বিতে যেটা রয়েছে সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তারপর দেখো একের দাগের 2-এরটা, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? অপশন এতে রয়েছে 10%, অপশন বিতে রয়েছে 20%, অপশন সিতে রয়েছে 5% এবং অপশন ডিতে রয়েছে 10.12%। তো দেখো, প্রথমে ধরে নিচ্ছি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 10%। আমাদেরকে দেওয়া আছে দেখো সময় n সমান 2 বছর, আর আসল রয়েছে 100 টাকা, সবৃদ্ধি মূল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 121 টাকা। তাহলে শর্তানুসারে হবে 100 × 1 + r/100 এর হোল টু দি পাওয়ার n, যেখানে n এর মান হচ্ছে 2, অর্থাৎ 100 × 1 + r/100 এর হোল টু দি পাওয়ার 2 সমান 121। এবার দেখো 1 + r/100 এর হোল স্কোয়ার সমান 121/100। এবার 121/100 মানেই কিন্তু 11/10 এর হোল স্কোয়ার, কারণ 11-র হোল স্কোয়ার মানে 121 এবং 10-এর হোল স্কোয়ার মানে 100। সেখান থেকে দেখো আমরা পেয়ে গেছি 1 + r/100 সমান 11/10, অর্থাৎ r/100 সমান 11/10 - 1। এবার 11/10 - 1 থেকে আমরা দেখো পাচ্ছি 11 - 10/10, তার মানে 1/10, অর্থাৎ r সমান 1/10 × 100 অর্থাৎ 10। এবার দেখো আমাদেরকে চেয়েছিল বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আমরা পেয়ে গেলাম 10%, তার মানে অপশন এ হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। তারপর দেখো একের দাগের 3, x² - 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান -2 হলে k এর মান কত হবে? অপশন এতে রয়েছে -2, অপশন বিতে রয়েছে -8, অপশন সিতে রয়েছে 8 এবং অপশন ডিতে রয়েছে 12। তো দেখো দেওয়া আছে x² - 3x + k সমান 10, অর্থাৎ x² - 3x + k - 10 সমান 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এবার আমরা 1 নম্বর সমীকরণকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি a সমান 1, b সমান -3 এবং c সমান k - 10। দেখো আমাদেরকে চেয়েছে বীজদ্বয়ের গুণফল সমান -2 হলে k এর মান কত হবে। তো বীজদ্বয়ের গুণফল যদি আমরা বীজদ্বয় ধরে নিই আলফা এবং বিটা, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব আলফা × বিটা সমান c/a, অর্থাৎ k - 10/1 অর্থাৎ k - 10। দেখো আমাদেরকে দেওয়া আছে বীজদ্বয়ের গুণফল -2, তাই k - 10 সমান -2, সেখান থেকে আমরা পাচ্ছি k সমান -2 + 10 অর্থাৎ k সমান 8। অতএব নির্ণেয় k এর মান হবে 8, যেটা রয়েছে অপশান সিতে, তাই অপশান সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। এরপর দেখো একের দাগের 4-এরটা, ABCD দুটি সমান্তরাল জ্যা, এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যেকার দূরত্ব কত হবে? অপশন এতে রয়েছে 12 সেন্টিমিটার, অপশন বিতে রয়েছে 16 সেন্টিমিটার, অপশন সিতে রয়েছে 20 সেন্টিমিটার এবং অপশন ডিতে রয়েছে দেখো 5 সেন্টিমিটার। তো দেখো AB সমান CD সমান 6 সেন্টিমিটার আমাদেরকে বলাই আছে। আবার দেখো OB সমান OD সমান 10 সেন্টিমিটার। যেহেতু এরা বৃত্তের ব্যাসার্ধ, তো তোমরা চিত্রটা এইভাবে এঁকে নেবে। তাহলে সমকোণী ত্রিভুজ POB থেকে আমরা পেয়ে যাব অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার দেখো আমাদের OB এর মান জানা আছে, PB এর মান জানা আছে, তাহলে আমাদের হবে 10² সমান OP² প্লাস 16/2 এর হোল স্কোয়ার, তার মানে দেখো OP² সমান 100 - 64। এবার 16/2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 8-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার মানেই দেখো 64, অর্থাৎ OP সমান হয়ে যাবে √36, তার মানে হয়ে যাবে OP সমান 6। এবার দেখো আমাদেরকে চেয়েছে
জ্যা দুটির মধ্যেকার দূরত্ব, অর্থাৎ পি কিউ এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো পি কিউ সমান হবে 6 × 2, কারণ দেখো ওপি এবং ও কিউ এই দুটোকে যোগ করলেই কিন্তু আমরা পি কিউ পাবো, অর্থাৎ দেখো 6 × 2 সেন্টিমিটার মানে 12 সেন্টিমিটার। এটা রয়েছে অপশন এতে, তাই অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। তারপর দেখো 1-এর দাগের 5-এরটা, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং AD/DB সমান 3:1। যদি ইএ সমান 3.3 সেন্টিমিটার হয় তাহলে এসি এর দৈর্ঘ্য কত হবে? অপশন এতে রয়েছে 1.1 সেন্টিমিটার, অপশন বিতে রয়েছে 4 সেন্টিমিটার, অপশন সিতে রয়েছে 4.4 সেন্টিমিটার এবং অপশন ডিতে রয়েছে 5.5 সেন্টিমিটার। তো দেখো প্রথমে তোমরা একটা ত্রিভুজ এঁকে নেবে যার এবি এবং এসি বাহুর উপর যথাক্রমে ডি এবং ই বিন্দু রয়েছে, যেখানে ডিই এবং বিসি সমান্তরাল হবে। আবার AD/DB সমান 3:1 হবে। তো দেখে নাও AD/DB সমান 3:1। আমরা অনুপাত আকারকে ভগ্নাংশ আকারে লিখছি, AD/DB সমান 3/1। আবার দেখো চিত্রানুযায়ী AD/DB সমান EA/EC, অর্থাৎ EA/EC সমান 3/1, কারণ দেখো আমরা জানি AD/DB সমান 3/1। তো সেখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি 3.3/EC সমান 3/1, কারণ EA সমান 3.3 সেন্টিমিটার আমাদেরকে প্রশ্নেই বলা আছে, অর্থাৎ ইসি সমান হয়ে যাবে 3.3/3 সেন্টিমিটার, অর্থাৎ 1.1 সেন্টিমিটার। এবার দেখো আমাদেরকে চেয়েছে এসি এর দৈর্ঘ্য। আবার দেখো এসি সমান ইসি প্লাস ইএ, এসি সমান ইসি প্লাস ইএ, অর্থাৎ দেখো দুটোর মান বসিয়ে দিলে আমাদের হচ্ছে 1.1 প্লাস 3.3 সেন্টিমিটার, অর্থাৎ 4.4 সেন্টিমিটার। এটা রয়েছে অপশন সিতে, তাই অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নাও এসি এর দৈর্ঘ্য হবে 4.4 সেন্টিমিটার। তারপর দেখো 1-এর দাগের 6-এরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? অপশন এতে রয়েছে 60 পাই বর্গ সেন্টিমিটার, অপশন বিতে রয়েছে 68 পাই বর্গ সেন্টিমিটার, অপশন সিতে রয়েছে 120 পাই বর্গ সেন্টিমিটার এবং অপশন ডিতে রয়েছে 130 পাই বর্গ সেন্টিমিটার। তো দেখো আমাদেরকে দেওয়া আছে শঙ্কুর তির্যক উচ্চতা সমান 15 সেন্টিমিটার এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য আছে 16 সেন্টিমিটার, তাই ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 16/2 অর্থাৎ 8 সেন্টিমিটার। এবার শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ সেন্টিমিটার, সেখান থেকে আমরা পেয়ে যাব দেখো পাই × 8 × 15, কারণ আর এর মান 8 এবং এল এর মান 15, অর্থাৎ 120 পাই বর্গ সেন্টিমিটার, সেটা রয়েছে অপশন সিতে। দেখো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 2-এর দাগে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম প্রশ্নে বলছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এটা শূন্যস্থানে বসাতে হবে। তো দেখো আমরা আসল এবং সুদ আসলের অনুপাতে সাধারণ অনুপাত ধরছি x, অর্থাৎ আসল পেয়ে যাচ্ছি 8x টাকা এবং সুদ আসল হচ্ছে 9x টাকা। সেখান থেকে আমরা পাচ্ছি সুদ সমান 9x মাইনাস 8x টাকা, অর্থাৎ x টাকা। দেখো আমাদের সময় দেওয়া আছে 1 বছর, তাহলে সুদের হার r% সমান হবে 100 × I/PT, কারণ I সমান PTR/100 টাকা, সেই সূত্রানুসারে আমরা পেয়ে গেলাম। এবার দেখো প্রত্যেকটার মান বসাচ্ছি, অর্থাৎ I, P এবং T এর মান বসাচ্ছি, আমরা পাচ্ছি 100 × x/8x × 1%, অর্থাৎ দেখো 100x/8x%। এবার কাটাকাটি করলে আমাদের শুধুমাত্র থাকবে 25/2, 25/2 মানে 12.12%, অতএব নির্ণেয় সুদের হার হবে 12.12%। তোমরা শূন্যস্থানে লিখবে 12.12%, এটাই অ্যান্সার। তারপর দেখো 2-এর দাগের 2-এরটা, x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে সেটা শূন্যস্থানে লিখতে হবে। তো দেখো x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x বলা আছে, অর্থাৎ x+2/x সমান x/x-3। এবার দেখো কোনাকুনি গুণ করলে আমাদের হবে x² সমান x+2 × x-3, সেখান থেকে আমরা পেয়ে যাব x² সমান x² - 3x প্লাস 2x - 6। এবার আমরা ডান দিকের x² বাম দিকে আনলাম, তাহলে আমরা পেলাম x² - x² সমান -x - 6। এবার দেখো -xকে আমরা বাম দিকে আনলাম, তাহলে হয়ে গেল x সমান -6। এবার x সমান আমরা -6 পেয়ে গেছি, আর আমাদেরকে x এর মানই নির্ণয় করতে বলা ছিল, তাই আমরা শূন্যস্থানে লিখব, অতএব নির্ণেয় x এর মান -6, এটাই অ্যান্সার।
তারপর দেখো 2-এর দাগের 3-এরটা 7x² মাইনাস 12x প্লাস 18 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত শূন্যস্থানে আমাদেরকে বসাতে হবে। তো দেখো আমরা প্রথমে সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c = 0 এর সঙ্গে তুলনা করছি। আমরা পাচ্ছি a সমান 7, b সমান -12 এবং c সমান 18। এবার দেখো আমরা ধরে নিচ্ছি সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা। তাহলে আমরা পেয়ে যাব সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান -p/a। এবার b এবং a এর মান বসালে আমরা পাবো দেখো -12/7 অর্থাৎ দেখো 12/7 হবে। আবার সমীকরণের বীজদ্বয়ের গুণফল সেটা সমান আলফা ইন্টু বিটা সমান c/a হবে। এবার দেখো c এবং a এর মান বসালে আমরা পাবো আলফা বিটা সমান 18/7। এবার দেখো আমাদেরকে চেয়েছে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত, তাই আলফা প্লাস বিটা ইস্টু আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা ইস্টু আলফা ইন্টু বিটা বের করতে হবে। সেইটা সমান দেখো প্রত্যেকটার মান বসালে হচ্ছে দেখো আলফা প্লাস বিটার মান 12/7 এবং আলফা ইন্টু বিটার মান 18/7, সেখান থেকে হয়ে যাচ্ছে দেখো 12:18। এবার আমরা যদি প্রথমে 3 দিয়ে কাটাকাটি করি তাহলে আমাদের হবে 4:6, আবার যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে আমাদের হবে 2:3। অতএব নির্ণেয় সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত হবে 2:3। দেখো শূন্যস্থানে লিখবে 2:3। তারপর দেখো 2-এর দাগের 4, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ড্যাশ। দেখো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। শূন্যস্থানে লিখবে অর্ধেক। তারপর দেখো 2-এর দাগের 5-এরটা, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। দেখো যদি বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয় অর্থাৎ 180 ডিগ্রি হয় তাহলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হয়, অর্থাৎ তোমরা শূন্যস্থানে লিখবে সমবৃত্তস্থ। এবার দেখো 2-এর দাগের 6-এরটা, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? শূন্যস্থানে বসাতে হবে এবং সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা প্রথমে নির্ণয় করে নেব। দেখো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3π × r² বর্গ একক। এবার এখানে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 2r, তাই r এর জায়গায় 2r বসালে আমরা দেখো পাবো 3π × 2r²। 2r² মানে 4r², অর্থাৎ 3π × 4r² বর্গ একক, সেটা সমান আমাদের হয়ে যাবে দেখো 12πr² বর্গ একক। তাই শূন্যস্থানে লিখবে 12, তাহলেই হয়ে যাবে 2-এর দাগের সমস্ত উত্তর। এবার দেখো 3-এর দাগে সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। প্রত্যেকটির মান রয়েছে 1। দেখো প্রথম প্রশ্নে বলছে x সমানুপাতি y এবং y সমানুপাতি z হলে xy সমানুপাতি z হবে। দেখো এই বিবৃতিটি মিথ্যা। কারণটা দেখো x সমানুপাতি y এবং y সমানুপাতি z, সেখান থেকে আমরা লিখতে পারবো x সমান k1y এবং y সমান k2z, যেখানে k1 এবং k2 অশূন্য ভেদ্যবক। দেখো এবার xy/z, কারণ আমাদেরকে xy সমানুপাতি z কিনা চেক করতে হবে, তাই আমরা xy/z করব। সেখান থেকে দেখো xy প্রত্যেকটার মান বসাচ্ছি আমরা। x এর মান হচ্ছে k1y এবং y এর মান k2z/z। দেখো এবার k1 × k2y হচ্ছে, কারণ জেডে জেডে কেটে যাচ্ছে, অর্থাৎ xy/z সমান k1 × k2 × y। এবার y এর আমরা মান বসাবো। y এর মান বসালে দেখো আমাদের হবে k1 × k2 × k2z, কারণ দেখো y এর মান k2z। তাহলে আমাদের হয়ে যাবে k1 × k2²z, যেটা ধ্রুবক নয়, কারণ দেখো z হচ্ছে ভ্যারিয়েবল, অর্থাৎ z হচ্ছে একটি চল, তাই এটা ধ্রুবক হচ্ছে না। অতএব xy সমানুপাতি z এটা মিথ্যা, অতএব প্রদত্ত বিবৃতিটিও মিথ্যা। দেখো প্রদত্ত বিবৃতিটি মিথ্যা হবে। তারপর দেখো 3-এর দাগের 2-এরটা, √π একটি দ্বিঘাতকরণী। দেখো √π একটি দ্বিঘাতকরণী নয়, এটা তোমরা পেজ নম্বর 150-এ ভালোভাবে দেখে নেবে। প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তারপর দেখো 3-এর দাগের 3-এরটা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটা একদমই সত্য, তাই প্রদত্ত বিবৃতিটি সত্য। দেখো তারপর 3-এর দাগের 4, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়। এই বিবৃতিটি মিথ্যা, কারণ তোমরা 3টে সমরেখ বিন্দু নেবে, অর্থাৎ একই সরলরেখার উপর 3টি বিন্দু অবস্থান করবে, সেটা কিন্তু কখনোই বৃত্তের আকার ধারণ করবে না। দেখো এখানে দেখিয়েছি এ বি সি এরা সমরেখ বিন্দু, আবার দেখো ই এফ জি এরাও সমরেখ বিন্দু, তাই এটা কিন্তু একটা বৃত্ত হচ্ছে না, অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। 3-এর দাগের 4 এবং 5 নম্বরের দাগ নম্বরটা ভুল হয়ে গেছে। এটা 3-এর দাগের যেটা 4 আছে সেটা 5 হবে এবং যেটা 5 আছে ওটা 4 হবে। তো দেখো 3-এর দাগের
5 সেটা হচ্ছে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়, এই বিবৃতিটি মিথ্যা। এবার দেখো 3-এর দাগের যেটা 4 সেটা হচ্ছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়, এটা সত্য, তাই লিখবে প্রদত্ত বিবৃতিটি সত্য। তারপর দেখো 3-এর দাগের 6, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হয়, এই বিবৃতিটি মিথ্যা। কারণ যদি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে গোলকটির আয়তন 8 গুণ বৃদ্ধি পায়। দেখো প্রথমে ধরে নিচ্ছি গোলকটির পূর্বের ব্যাসার্ধ r একক এবং আয়তন v1 একক। তাহলে যদি তার ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তখন বর্তমানে ব্যাসার্ধ হবে 2r একক এবং আয়তন বৃদ্ধি পেয়ে ধরে নিচ্ছি স্মল v2 ঘন একক হবে। এবার দেখো স্মল v1 সমান হবে 4/3 পাই r³ ঘন একক। এবার যেহেতু ব্যাসার্ধ বেড়ে 2r একক হয়েছে তাই v2 সমান হবে 4/3 পাই 2r এর হোল কিউব ঘন একক। এবার দেখো 2r এর হোল কিউব মানে 8r³। 8টাকে যদি আমরা সামনের দিকে লিখি তাহলে হবে 8 × 4/3 পাই r³ ঘন একক। তার মানেই দেখো 8 × v1, কারণ v1 মানে হচ্ছে 4/3 পাই r³। অর্থাৎ দেখা গেল বর্তমানে গোলকটির আয়তন হচ্ছে পূর্বের আয়তনের 8 গুণ, তাই দেখো প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এরপর দেখো 4-এর দাগে, এক্ষেত্রে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান রয়েছে 2। দেখো 4-এর দাগের 1, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে রাকেশের মূলধন কত তা হিসেব করতে হবে। প্রথমে ধরে নিচ্ছি রাকেশের মূলধন x টাকা, এবার রাজীবের লাভ দেওয়া আছে 900 টাকা, তাহলে রাকেশের লাভ আমরা পাবো মোট লাভ থেকে রাজীবের লাভটা বাদ দিতে হবে, অর্থাৎ 1500 মাইনাস 900 টাকা, সেখান থেকে আমাদের হয়ে যাচ্ছে দেখো 600 টাকা। এবার প্রশ্নানুযায়ী 6000/x সমান 900/600। দেখো অনুপাত আকার থেকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে পাবো 6000/x সমান 900/600, অর্থাৎ x সমান দেখো কাটাকাটি করছি আমরা, x সমান প্রথমে লিখে নিচ্ছি 600 × 6000/900। এবার দেখো কাটাকাটি করলে আমাদের শুধু 2000 × 2 থাকবে, অর্থাৎ 4000 থাকবে। অতএব নির্ণেয় রাকেশের মূলধন হবে 4000 টাকা, এটাই অ্যান্সার। তারপর দেখো 4-এর দাগে 2-এরটা, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত হবে। তো প্রথমে ধরে নিচ্ছি আসল p টাকা, তাহলে দেখো সময় দেওয়া আছে 2 বছর আর চক্রবৃদ্ধি সুদের হার 5%, অর্থাৎ p × 1 + 5/100 হোল স্কোয়ার মাইনাস p সমান 615, কারণ দেখো চক্রবৃদ্ধি সুদ বলা আছে 615 টাকা, অর্থাৎ p × 1 + 5-এর সঙ্গে 100 কাটাকাটি করলে হবে 1 এর 20, 1 + 1/20 হোল স্কোয়ার মাইনাস p সমান 615, অর্থাৎ p × 21/20 হোল স্কোয়ার মাইনাস 1 সমান 615, কারণ আমরা p কমন নিয়ে নিয়েছিলাম। এবার দেখো p সমান হয়ে যাবে 21-এর হোল স্কোয়ার মানে 441 এবং 20-এর হোল স্কোয়ার মানে 400, অর্থাৎ 441 মাইনাস 400/400 সমান 615। এবার দেখো p সমান হয়ে যাবে 400 × 615/41। এবার কাটাকাটি করলে দেখো 41-এর সঙ্গে 615কে 15 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি, আমরা পেয়ে গেলাম দেখো 15 × 400 মানে 6000। অতএব নির্ণেয় আসলের পরিমাণ হবে 6000 টাকা, আমাদের আসলের পরিমাণটাই বের করতে বলা ছিল, অর্থাৎ 6000 হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপর দেখো 4-এর দাগে 3-এরটা, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করতে হবে। তো আমাদেরকে দেখো দেওয়া আছে r% সমান 5% আর সময় দেওয়া আছে 1 মাস, অর্থাৎ 1/12 বছর। এবার সুদের পরিমাণ দেওয়া ছিল 1 টাকা, অর্থাৎ i সমান হয়ে যাচ্ছে 1 টাকা। অতএব আসল p সমান 100 × i/tr টাকা, অর্থাৎ প্রত্যেকটার মান বসিয়ে দিলে আমরা পাবো 100 × 1/5 × 1/12 টাকা। দেখো তাহলে আমাদের হয়ে যাবে 1200/5 টাকা মানে 240 টাকা। অতএব নির্ণেয় বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে, এটাই তোমরা অ্যান্সার লিখে দেবে, 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তারপর দেখো 4-এর দাগের 4-এরটা, x সমানুপাতি y, y সমানুপাতি z এবং z সমানুপাতি যদি x হয় তাহলে অশূন্য ভেদ্যভক তিনটির গুণফল নির্ণয় করতে হবে। তো আমাদের দেখো দেওয়া আছে x সমানুপাতি y, y সমানুপাতি z এবং z সমানুপাতি x, অর্থাৎ x সমান k1y, y সমান k2z এবং z সমান k3x, যেখানে k1 k2 k3 প্রত্যেকটাই অশূন্য ভেদ্যভক। এবার দেখো
আমরা কিন্তু নাম্বারিং করে দিয়েছি, অর্থাৎ x সমান k1 y সেটাকে 1 নম্বর সমীকরণ, y সমান k2 z সেটাকে 2 নম্বর সমীকরণ এবং z সমান k3x সেটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়েছি। দেখো আমরা পাচ্ছি এবার 1 নম্বর সমীকরণ থেকে x সমান k1 ইন্টু k2 z, 2 নম্বর সমীকরণকে কাজে লাগিয়ে দেখো আমরা পেয়ে যাচ্ছি y এর পরিবর্তে k2 z বসিয়েছি। এবার দেখো গুণ করলাম k1 ইন্টু k2 ইন্টু জেড। এবার জেডের পরিবর্তে আমরা k3x বসাবো, দেখো 3 নম্বর সমীকরণে z সমান k3x, তাই জেডের পরিবর্তে k3x বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি k1 ইন্টু k2 ইন্টু k3 ইন্টু x, অর্থাৎ x সমান হয়ে যাচ্ছে k1 ইন্টু k2 ইন্টু x। এবার দেখো আমরা প্রত্যেকটাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে আসছি, অর্থাৎ x মাইনাস k1 k2 k3 ইন্টু x সমান 0। এবার দেখো যদি x কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো 1 মাইনাস k1 ইন্টু k2 ইন্টু k3 ইন্টু x সমান 0। যেহেতু x নট ইকুয়ালস টু 0, কারণ দেখো x একটি স্বাধীন চল ছিল, তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস k1 k2 k3 সমান 0, অর্থাৎ k1 ইন্টু k2 ইন্টু k3 সমান 1। আর আমাদেরকে চেয়েছিল অশূন্য ভেদ্যুবক তিনটির গুণফল কত, আমরা পেয়ে গেলাম অশূন্য ভেদ্যুবক তিনটির গুণফল 1, কারণ আমরা k1 k2 k3 এই তিনটাকেই কিন্তু অশূন্য ভেদ্যুবক ধরে নিয়েছিলাম। দেখে নাও, অশূন্য ভেদ্যুবক ধরে নিয়েছিলাম, অতএব নির্ণেয় অশূন্য ভেদ্যুবক তিনটির গুণফল হবে 1, এটাই অ্যান্সার। তারপর দেখো 4 দাগের 5এরটা, x স্কোয়ার প্লাস bx প্লাস 12 সমান 0 এবং x স্কোয়ার প্লাস bx প্লাস কিউ সমান 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান কত হবে। তো আমরা যে সমীকরণ দুটো দেওয়া আছে সেগুলোকে 1 এবং 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। দেখো প্রশ্নানুযায়ী বলা আছে সমীকরণ দ্বয়ের একটি বীজ 2, তাই 1 নম্বর সমীকরণে প্রথমে আমরা x ইকুয়ালস টু 2 বসিয়ে নিচ্ছি। দেখো আমরা পাচ্ছি 2 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু 2 প্লাস 12 সমান 0। এবার দেখো 2 এর হোল স্কোয়ার মানে 4, অর্থাৎ 4 প্লাস 2b প্লাস 12 সমান 0, অর্থাৎ 2b সমান হয়ে যাচ্ছে 12 প্লাস 4 হলে 16 হয়। এবার আমরা বাম দিক থেকে একদমই ডান দিকে নিয়ে চলে আসছি, তাহলে পাচ্ছি -16। এবার b সমান আমাদের হয়ে যাচ্ছে -16 বাই 2 সমান -8, অর্থাৎ b সমান -8। এবার আমরা 2 নম্বর সমীকরণে x সমান 2 এবং b সমান -8 বসিয়ে নেব, তাহলেই কিউ এর মান পেয়ে যাব। দেখো পেয়ে যাচ্ছি 2 এর হোল স্কোয়ার প্লাস -8 ইন্টু 2 প্লাস কিউ সমান 0, অর্থাৎ 4 - 16 প্লাস কিউ সমান 0, সেখান থেকে আমাদের হয়ে যাচ্ছে -12 প্লাস কিউ সমান 0, অর্থাৎ পেয়ে গেলাম কিউ সমান 12। আর আমাদেরকে চেয়েছিল কিউ এর মান, অতএব নির্ণেয় কিউ এর মান হবে 12, এটাই অ্যান্সার। তারপর দেখো 4 দাগের 6, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। আমাদের অঙ্কন অনুযায়ী আমরা প্রথমে লিখে নিচ্ছি। এখন পি কিউ সমান বলা আছে 12 সেন্টিমিটার, কারণ দেখো জ্যা অর্থাৎ সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার বলা আছে। আর আমাদের এক্ষেত্রে দুটো বৃত্তের অর্থাৎ এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্তের সাধারণ জ্যা হচ্ছে পি কিউ, অর্থাৎ পি কিউ সমান 12 সেন্টিমিটার। এবার দেখো এ বি পি কিউকে ও বিন্দুতে ছেদ করেছে, অতএব ত্রিভুজ এ ও পি এর ক্ষেত্রে এপি সমান 10 সেন্টিমিটার, তাহলে ওপি সমান হবে পি কিউ বাই 2। পি কিউ বাই 2 মানে হচ্ছে 12/2, কারণ দেখো পি কিউ মানে হচ্ছে 12 সেন্টিমিটার ছিল, 12/2 সেন্টিমিটার মানে দেখো 6 সেন্টিমিটার। এবার দেখো ত্রিভুজ এ ও পি এর ক্ষেত্রে লম্ব হচ্ছে ওপি, ভূমি হচ্ছে এ ও এবং অতিভুজ হচ্ছে এপি। তাহলে আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, সেই সূত্র থেকে একদমই ভূমি সমান পেয়ে যাব √ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে দেখো এপি এবং ওপি এর মান জানি, তাই আমরা পেয়ে গেলাম দেখো √ 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। এবার 10 স্কোয়ার মানে আমরা জানি 100 এবং 6 স্কোয়ার মানে 36, অর্থাৎ আমাদের হয়ে গেল 100 থেকে 36 বাদ দিলে 64, অর্থাৎ √ মানে 8 সেন্টিমিটার। এ ও এর মান হয়ে গেল 8 সেন্টিমিটার। আবার দেখো এ বি, চিত্রটা দেখো ভালো করে, এ বি সমান 2 ইন্টু এ ও, অর্থাৎ দেখো এ বি সমান আমরা পাচ্ছি 2 ইন্টু 8 সেন্টিমিটার মানে 16 সেন্টিমিটার। আর দেখো আমাদের বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব চেয়েছিল, অর্থাৎ এ এবং বি চেয়েছিল, কারণ দেখো এ হচ্ছে একটি বৃত্তের কেন্দ্র আবার বি হচ্ছে আরেকটি বৃত্তের কেন্দ্র, অতএব নির্ণেয় বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব হবে 16 সেন্টিমিটার। এটাই তোমাদের অ্যান্সার, 16 সেন্টিমিটার। তারপর দেখো 4 দাগের 7টা, এ বি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং অ্যাঙ্গেল এবিসি সমান 120 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে এ বি বাহুর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা প্রথমে একটা বৃত্ত এঁকেছি যার কেন্দ্র হচ্ছে ও।
বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, অর্থাৎ এও সমান ওসি সমান বৃত্তের ব্যাসার্ধ সমান 5 সেন্টিমিটার। এবার দেখো আমরা ও এ এবং ওসিকে যুক্ত করেছিলাম। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল এসিবি সমান হাফ অফ 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। দেখো সেখান থেকে আমরা পেয়ে গেছি 30 ডিগ্রি। দেখো চিত্রটাও দেখো ভালো করে, 30 ডিগ্রি লিখেই নিয়েছি। বিএসি এবং বিসি এর মান 30 ডিগ্রি। আবার দেখো বিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি এবং পরিধিস্থ কোণ অ্যাঙ্গেল বিএসি অ্যাঙ্গেল এবিসি। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, সেই সূত্রানুযায়ী আমরা পেয়ে যাব প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি সমান 2 ইন্টু 120 ডিগ্রি। কারণ দেখো অ্যাঙ্গেল এবিসি এর মান 120 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেল এবিসি এর মান 120 ডিগ্রি। দেখো হয়ে গেল আমাদের 240 ডিগ্রি। প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি সমান 240 ডিগ্রি। আবার দেখো অ্যাঙ্গেল এওসি সমান 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। এখন ত্রিভুজ এওসি এর ক্ষেত্রে এও সমান ওসি সমান বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো অ্যাঙ্গেল ওএসি সমান অ্যাঙ্গেল ওসি এ, চিত্রটা আরেকবার দেখে নাও। অ্যাঙ্গেল ওএসি সমান অ্যাঙ্গেল ওসি এ, সেইটা সমান হয়ে যাচ্ছে হাফ অফ 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি। তারপর দেখো অ্যাঙ্গেল বিএও সমান অ্যাঙ্গেল বিএও, অর্থাৎ এই পুরো কোণটা, সেই কোণটার মান হবে বিএসি প্লাস ওএসি, অর্থাৎ দেখে নাও অ্যাঙ্গেল বিএও সমান অ্যাঙ্গেল বিএসি প্লাস ওএসি, সেইটা সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। কারণ মানগুলো তো আমরা আগেই বের করে নিয়েছিলাম। দেখো ওএসি এর মান 30 ডিগ্রি এবং বিএসি এর মানও 30 ডিগ্রি। এই যে বিএসি এর মান 30 ডিগ্রি, তাই পেয়ে গেলাম 60 ডিগ্রি। আবার ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ও এসি সমান 60 ডিগ্রি। তাই অবশিষ্ট অ্যাঙ্গেল এ বি ও সেইটা সমান হয়ে যাবে 60 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেল এ বি ও সমান 60 ডিগ্রি। তাই ত্রিভুজ এ বি ও একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মানই সমান হয়, অর্থাৎ দেখো এ বি সমান এ ও সমান 5 সেন্টিমিটার হবে, কারণ এ ও সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সেটা সমান 5 সেন্টিমিটার ছিল। তাই এ বি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 5 সেন্টিমিটার। আর আমাদেরকে এ বি বাহুর দৈর্ঘ্যটাই নির্ণয় করতে বলা ছিল, তাই দেখো এ বি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তারপর দেখো অতএব নির্ণেয় এ বি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তারপর দেখো 4 দাগের 8টা, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো আমরা প্রথমে একটা চিত্র এঁকে নিয়েছি, যার কেন্দ্র নিয়েছি ও এবং ও এ এর দৈর্ঘ্য হয়েছে 13 সেন্টিমিটার, কারণ আমরা ও কেন্দ্র থেকে এ পয়েন্টটা 13 সেন্টিমিটার দূরেই নিয়েছিলাম। তাই আবার দেখো একটা স্পর্শক এ বি স্পর্শক, সেটা হচ্ছে এ বি স্পর্শকের উপর ও বি হচ্ছে লম্ব। দেখো ত্রিভুজ ও বি এ এর ক্ষেত্রে লম্ব হচ্ছে ও বি, ভূমি হচ্ছে এ বি এবং অতিভুজ হচ্ছে এও। তাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। সেখান থেকে আমরা পেয়ে গেলাম দেখো ও বি স্কোয়ার প্লাস এ বি এর হোল স্কোয়ার সমান ও এর স্কোয়ার, অর্থাৎ এ বি এর স্কোয়ার হবে, এ বি এর স্কোয়ার সমান হবে ও এর স্কোয়ার মাইনাস ও বি এর স্কোয়ার। দেখো প্রত্যেকটার মান আমরা জানি, ও এ এবং ও বি আমরা বসিয়ে দিলাম, আমরা পেয়ে গেলাম 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এবার 13 স্কোয়ার মানে 169 এবং 5 স্কোয়ার মানে 25। সেখান থেকে দেখো আমাদের হয়ে যাচ্ছে এ বি এর হোল স্কোয়ার সমান 144। তাহলে এ বি সমান হবে √144, আর √144 মানে 12, অর্থাৎ নির্ণেয় অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। দেখো আমাদেরকে চেয়েছে, দেখো একটি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে ওই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার, অতএব নির্ণেয় অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সমান 12 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তারপর দেখো 4 দাগের 9টা, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেন্টিমিটার। এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করেছে যে এ ও বাই ওসি সমান ডিও বাই ওবি, সেইটা সমান হাফ হয়। তাহলে আমাদেরকে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো দেখো আমরা প্রথমে একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি, সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এডিটা 4 সেন্টিমিটার, বিসি সমান্তরাল এডি হচ্ছে, আবার দেখো এ ও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান হাফ হবে। এবার দেখো
ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল এ ও ডি সমান অ্যাঙ্গেল বিওসি, কারণ ওরা বিপ্রতিপকোণ। তারপর দেখো এ ও বাই ওসি সমান ডিও বাই ওবি, আবার দেখো সেটার মান হচ্ছে হাফ। দেখো ত্রিভুজ এ ও ডি সেটা সর্বসম হবে ত্রিভুজ বিওসি এর সঙ্গে, তাই এ ও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান এডি বাই বিসি, সেইটা সমান হাফ, কারণ আমাদেরকে বলাই ছিল ওটার মান হবে হাফ। এ ও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান হাফ। দেখো তারপর সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি, এডি বাই বিসি সমান হাফ, সেখান থেকে আমরা পেয়ে যাব 4 বাই বিসি, কারণ এডির মান দেখো 4 দেওয়া আছে। দেখো এডি সমান 4 সেন্টিমিটার, এডি বাই বিসি সমান হাফ, সেখান থেকে দেখো 4 বাই বিসি সমান হাফ, অর্থাৎ বিসি সমান হয়ে গেল 4 × 2 মানে 8, অতএব নির্ণেয় বিসি বাহুর দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। দেখো চেয়েছিল আমাদেরকে বিসি এর দৈর্ঘ্য কত হবে, আমরা পেয়ে গেলাম বিসি এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। দেখো 4 দাগের 10-এরটা, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল পাবো 6a² বর্গ একক। এবার যদি 50% বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয় তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য হবে a প্লাস a ইন্টু 50/100 একক। এবার 50-এর সঙ্গে 100 কাটাকাটি করলে হবে হাফ, অর্থাৎ a প্লাস a/2 একক মানে হবে 3a/2 একক। তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব 6 × 3a/2 এর হোল স্কোয়ার বর্গ একক মানে 54a² বর্গ একক। এবার দেখো ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার আমাদেরকে নির্ণয় করতে বলেছে, তাই ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার হবে 54a² মাইনাস 6a² ইন্টু 100%, অর্থাৎ দেখো 1/6a² ইন্টু 54a² মাইনাস 24a² ইন্টু 100% হবে। এবার দেখো 54a² থেকে 24a² বাদ দিলে আমাদের থাকবে 30a²। দেখো 30a²/6a² ইন্টু 4 ইন্টু 100%, দেখো 4-এর সঙ্গে 100 কাটাকাটি করলে 25 এবং 6-এর সঙ্গে 30 কাটলে 5, আর স্কোয়ার যদি ক্যান্সেল অ্যান্ড আউট হয়ে যায় তাহলে আমাদের শুধুমাত্র থাকবে 5 ইন্টু 25%। এবার 5 ইন্টু 25% মানে 125%, অতএব নির্ণেয় ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার হবে 125%, এটাই অ্যান্সার। দেখো 4 দাগের 11, একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার, তাহলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমে ধরে নিচ্ছি ভূমির ব্যাসার্ধ r মিটার এবং উচ্চতা h মিটার, তাহলে লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr/h বর্গমিটার এবং তার আয়তন হবে πr²h ঘনমিটার। এবার দেখো শর্তানুযায়ী 2πr/h সমান 264, কারণ দেখো বক্রতলের ক্ষেত্রফল বলা ছিল 264 বর্গমিটার এবং আয়তন দেখো πr²h সমান 924 ঘনমিটার বলা ছিল। এবার আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম 2πr/h সমান 264 এবং πr²h সমান 924, সেটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার দেখো 2 নম্বর সমীকরণকে আমরা যদি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো πr²h/2πr/h সমান 924/264, অর্থাৎ r/2 সমান হবে 924/264। এবার দেখো r সমান আমরা পেয়ে যাব 924 × 2/264, কাটাকাটিটা তোমরা নিজেদের মতো করে নেবে, তাহলে তোমরা পেয়ে যাবে r সমান 7। এবার 1 নম্বর সমীকরণে যদি r সমান 7 বসাই তাহলে দেখো আমরা পাবো 2π × r/h ছিল, সেই r এর পরিবর্তে আমরা 7 বসালাম, তাহলে আমাদের হলো 2π × 7 × h সমান 264, অতএব h সমান আমরা পেয়ে গেলাম 264 × 7/22 × 1/2 × 7, অর্থাৎ দেখো h সমান হয়ে গেছে 6। অতএব নির্ণেয় স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছিল, ব্যাস মানে 2 × ব্যাসার্ধ, অর্থাৎ 2 × 7 মিটার মানে হচ্ছে 14 মিটার, আর উচ্চতাটা হয়ে যাবে 6 মিটার। এগুলোই অ্যান্সার ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতার। তারপর দেখো 4 দাগের 12, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তো দেখো আমাদেরকে দেওয়া আছে লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা অর্থাৎ h সমান 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, ধরে নিচ্ছি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r সেন্টিমিটার, তাহলে আমাদের হয়ে যাবে 1/3 πr² h সমান 100 পাই, অর্থাৎ 1/3 πr² h এর মান হচ্ছে 12, সেটা সমান 100 পাই। দেখো এবার কাটাকাটি করলে আমাদের হবে r² সমান 100 × 22/7 × 7/22 × 4, অর্থাৎ দেখো r সমান √25 সমান 5, অতএব নির্ণেয় শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার, এটাই আমাদেরকে চেয়েছিল। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার।
শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। আর তোমরা যদি এবিটিএ টেস্ট পেপারের ম্যাথমেটিক্সের 1 এবং 2 মার্কসের সলিউশনগুলো পেতে চাও তাহলে অবশ্যই সায়েন্স কামার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বাকি ভিডিওগুলো আপলোড করা হয়েছে, তোমরা সেইগুলো দেখে নেবে। আর পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমরা সায়েন্স কামার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।